আপনাদের মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। এবার যদি আপনাদের কোনো দাবি দেওয়া না থাকে, আপনার মেয়ে আর আমার ছেলে দুই হাত এক করতে চাই, বুঝলেন? তো আপনার দাবি আছে কি না বলুন। আমাদের আর কি দাবি থাকতে পারে? আমরা গরিব মানুষ। আমার মেয়ের বাবা সেই ছোট্ট থাকতে মারা গেছে। তখন থেকেই খেয়ে না খেয়ে অনেক দুঃখ কষ্টে যত্ন করে মেয়েকে মানুষ করছি। আপনাদের কোনো সমস্যা না থাকলে আমাদেরও কোনো সমস্যা নেই, তবে আমরা কিন্তু খুবই গরিব, দুই কুলে কেউ নেই। আন্টি, ওইগুলা নিয়ে আপনার চিন্তা করা লাগবো না, আমারে সবই কইয়া দিছিলাম। আপা, ওগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। আমাদের টাকা পয়সা লাগবে না, শুধু গুণী সুন্দরী বৌমা হলেই হবে। বাড়ি বড় ছেলে আর বৌমা আছে, মিলেমিশে থাকুক, এটাই শুধু চাই। কোনো ঝামেলা হবে না টাকা পয়সার জন্য, বুঝলেন? বাহ, তাহলে তো মিটেই গেল। তাহলে এবার যত শীঘ্রই সম্ভব শুভ দিন দেখে এবার ওদের বিয়েটা দিয়ে দিন আপা। এরপর কিছুদিনের মধ্যেই রিয়া ও ফরহাদের বিয়ে হয়ে যায়। রিয়া তার শ্বশুরবাড়িতে খুব সুখে শান্তিতেই ছিল। ও এখন থেকে শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি মনে করবা, আর মা আর বড় ভাবির সাথে একটু মিলেমিশে থাকবা। তারা কিছু কইলে মনে কিছু রাখবা না, বুঝেছো? একদম, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা ভাবনা করবা না। আমি মা এবং ভাবিকে নিজের মা ও বোনের মতোই ভালোবাসবো। এই যে রিয়া বৌমা, এই যে সুমাইয়া বৌমা, আজ থেকে তোমরা দুইজন বউ মিলে এই ঘরটাকে সামলে রাখবে, মিলেমিশে থাকবে। আর বড় বৌমা ছোট বৌমাকে সব কিছু দেখিয়ে দিবে। সে তো এই বাড়িতে নতুন, সব কিছু জানে না আর বোঝে না, বুঝেছো বড় বৌমা? হ্যাঁ মা, এটা আপনার বলা লাগবে না। ছোট বউকে আমি এই সংসারের সব কিছু দেখাইয়া পড়াইয়া শিখাইয়া দিব, কোনো চিন্তা করবেন না মা। হ্যাঁ মা, আর আমিও বড় আপাকে নিজের বোনের মতো ভালোবাসবো। এরপর রিয়া উঠান ঝাড়ু দিচ্ছিল। একটু পরেই সুমাইয়া সেখানে রিয়ার কাছে আসে এবং বলে, কি রে রিয়া, তুই এখানে ঝাড়ু দিচ্ছিস আর আমি তোর সারা ঘর খুঁজা মরতাছি। হ্যাঁ গো বড় আপা, উঠানটা অনেক ময়লা দেখলাম তো, তাই এই জায়গাটা পরিষ্কার করার জন্য ঝাড়ু দিচ্ছি। যে কাজ সহজ সেইটাই করতেছে, রান্নাটা কঠিন সেই জন্য রান্নাটা করলো না। না না, তোর ঝাড়ু দেওয়া লাগবে না। শ্বশুর বাড়ি তুই নতুন না, যা যা রান্নাঘরে রান্না কর, যে তোর রান্না খাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি আগ্রহের সাথে। ঠিক আছে আপা, তাহলে তুমি ঝাড়ু দাও আর আমি গিয়ে রান্না করি। এরপর রিয়া শ্বশুরবাড়ির সবার জন্য বেশ মনোযোগ দিয়ে রান্না করতে থাকে। এদিকে সুমাইয়া যখন উঠান ঝাড়ু দিচ্ছিল, প্রতিবেশী কাকলি তখন সেখানে আসে। রে সুমাইয়া বৌমা, শুনলাম তোর দেবর নাকি বিয়ে করছে, ঘরে সুন্দরী বউ নিয়ে আসছিস, তোরা আমার একটু দেখাইলেও না। এই তো কাকিমা, ওই একটু তাড়াহুড়োর মধ্যে বিয়ে করে নিয়ে এসছে তো, তাই দেখানো হয়নি। তা বললে কি আর হইব, বৌমাকে একটু ডাক দে, দেখি কেমন সুন্দরী, দেখাইবি না নাকি? এই রিয়া, রিয়া। ও আপা, আমার ডাকছো কেন? আমি তো ভাত বসাচ্ছিলাম মাত্র। আরে বাবা, ছোট বৌমা তো সত্যি সুন্দরী, একদম পরীর মতো দেখতে। কি রে সুমাইয়া, এত সুন্দরী বউ ঘরে এনেছিস, তোর আবার বের করে দিবে না তো? না না কাকিমা, এগুলো আপনি কি বলতাছেন? রিয়া তো আমার ছোট বোনের মতো। ছোট বোন সুন্দরী থাকলে তো বড় বোনের সম্মান ভালো লাগা, এতে খারাপ কি? দেখিস দেখিস, এত সুন্দরী বউ ঘরে আসাতে তোর আবার মূল্য জানি আবার কমে না যায়। বাবারে বাবা, এত সুন্দরী! হ্যাঁ, পুরোটাই আগুনের গুলা, কোথা থেকে আনছিস তোরা সুন্দরী বউ? সুমাইয়ার মনটা একটু খারাপ হয়ে যায়।
ও কাকিমা, একটু চা নাস্তা খাবেন, আসেন না ঘরে। না গো বৌমা, আজকে আর কিছু খাইবো না। সুন্দরী বইয়ের হাতে অন্য একদিন খাবো, আজ আমি আসি। দুপুর বেলায় সবাই মিলে খেতে বসে। আহ, খাবারের কি সুন্দর সুবাস! আহ, এত সুন্দর রান্না কে করলো গো সুমাইয়া বউ? এর আগে তো এত সুন্দর সুবাস রান্না থেকে পাইনি। আহ, দুপুরের খাবার আজকে জমবে ভালো, জিভে পানি চলে আসছে। আহ, ভাবি, মা কোথায়? মাকে দেখি না কেন? কি হয়েছে মায়ের? আসলেই তো বউ, মাকে তো দেখছি না। মা কোথায়? মা খাবে না? আম্মা শরীরটা ভালো না, তাই খাবারটা মায়ের ঘরে দিয়ে আসতে বলেছেন, কিন্তু তোমরা খাওয়া দাওয়া শুরুই করতেছো না। খাওয়া দাওয়া শেষ হবে কখন? খাওয়ার সময় অত পেঁচাল পারলে সময় যে ফুরিয়ে যাইতেছে, জলদি খাও তো তোমরা। মা, এই যে নিন আপনার খাবার। এরপর ফরহাদের মা দুপুরের খাবার খেতে থাকে, আর রিয়া ভাবতে থাকে তার শাশুড়ির তার খাবার পছন্দ হবে কিনা। খাওয়া শেষে রিয়ার শাশুড়ি বলে, আজকের খাবারটা খেয়ে মনটা পুরোই জুড়িয়ে গেল। শরীরটা যে খারাপ ছিল মনেই নেই। বড় বৌমা, ছোট বৌমার থেকে একটু রান্না বান্না শিখো। কি আয়েশ করে যে খাবারটা খেলাম! তুমি তো কোনোদিনও এত মজার করে রাঁধতে জানো না। রাঁধতে জানো না গো, জানো না। আরে ও সুন্দরী, দূরে দাঁড়িয়ে আসো কেন? কাছে আসো, আমার কাছে আসো সোনা। চুপ, একদম চুপ। সকালবেলায় ছোট বউয়ের সুনাম করার সময় খেয়াল ছিল না? এখন আমাকে কেন ডাকছো? এখন যাও, যাও না ছোট বউয়ের ঘরে যাও। হারামজাদা, এত বছর ধরে খাওয়াইতেছি পড়াইতেছি, কোনোদিনও আমার এই রকম সুনাম করেনি। আর পরের বউয়ের সুনাম করতে খুব ভালো লাগে, তাই না? খুব ভালো লাগে। দুদিন ধরে একটা মেয়ে আসতে না আসতেই এখন সারা বাড়ি সবাই তার সুনাম করছে। ঘর থেকে শুরু করে সারা এলাকায় ওই রিয়া শুধু সুনাম, আর আমি এত বছর ধরে কষ্ট করলাম, আমার কোনো নামই নেই। না, এমন হতে থাকলে আমার জায়গা হবে না এই বাড়িতে। এবার আমারই কিছু করতে হইব। আম্মা, শহর থেকে বিশাল বড় একটা কাজের অফার আসছে। আমরা দুই ভাই শহরে যাচ্ছি কিছুদিনের জন্য। মা, তুমি, রিয়া, বড় ভাবি সবাই ঘরের মধ্যে সাবধানে থাকবা, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা এবার যা। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এক জায়গায় যাচ্ছিস, সাবধানে যা, সফল হয়ে ফিরে আসিস, কেমন? এই যে বড় বৌমা, এই যে ছোট বৌমা, আমার ছেলেরা কামার জন্য আজকে শহরে চলে গেছে। এলাকায় কাউরে এই কথা বইল না। এই যে দেখো, আলমারির ভিতরে কিছু টাকা আর সোনাদানা আছে। আমার ছেলেরা খুব কষ্ট করে এইগুলো জমাইছে, বুঝেছো? চুরি হয়ে যেতে পারে, তোমরা সাবধানে থাকবাস। হ্যাঁ মা, আপনি এইগুলা নিয়ে এত ভাবতেছেন কেন? এতদিন ধরে আপনার বড় বৌমা সব কিছু সামলাইছেন না, এখন পারবো না? অবশ্যই পারবো। আপনি চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন একটু ঘুমান তো দেখি, যান। ও মা, ওই নিয়ে আপনি একদম ভাববেন না। আমি আর বড় আপা সব দেখে শুনে রাখবো। পুরুষ মানুষ একজনও ঘরে নেই, এই সুযোগ আজকে আমার খেলা দেখানোর। রিয়া, এবার দেখবি কত ধানে কত চাল। রাতের বেলায় চুপে চুপে সুমাইয়া সেই আলমারির রুমে আসে এবং চুপি সারে আলমারির ভিতর থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে নেয়। সে কি মা, আপনি এমন করে কাঁদছেন কেন? কি হয়েছে মা, আপনার কি হয়েছে? কাঁদছেন কেন? ছেলের এত কষ্ট জমানো টাকা পয়সা সোনা দানা কিছুই তো পাচ্ছি না রে বৌমা, কি হবে?
কি মা, আপনি এসব কি বলতেছেন? আমি আর বড় আপা গত রাতে ঘরের দরজা জানলা সব কিছু ঠিক মতো লাগাইছিলাম। অন্য কেউ তো ঘরে আসে নাই। আরে আমিও তো সেটা বুঝতে পারছি না, এতদিন তো এইরকম হয়নি, হঠাৎ কাল রাতে এমন কি হয়ে গেল রে? আহা গো, আমার স্বামীর কত কষ্ট করে টাকাগুলো জমাইছিল। রাজুর তো খুব বেশি টাকা ছিল না। থাক মা, আপনি এত কাঁদবেন না, অসুস্থ হয়ে যাবেন। আপনার বড় বৌমা সেই জন্য ঠিক খুঁজে বের করব, দেখেন। ও আপা, এসব কি হলো? আমি তো কিছু বুঝতেছি না, এগুলো কেমনে হয়ে গেল? আমরা তো খেয়াল রেখেছিলাম সব কিছু, তারপরেও কে করলো? আমিও তো কিছু বুঝতাছি না রে ছোট, আমার মাথা ঘুরতাছে। আমার স্বামীর কত কষ্টের টাকাগুলা ওইখানে ছিল। তোর স্বামীর তো বেশি টাকা জমাইছে না, আর বেশি টাকাও ছিল না। এই যে দেখ না, এখন যে বালতিতে করে একটু পানি আনতে যাব, মনে হচ্ছে পুকুরে ঝাঁপ দিই। এ মা, বড় আপা, এসব তুমি কি বলছো? তুমি এখনই বালতি আমার হাতে দাও, আমি পানি ভরবো, ঘরের সমস্ত কাজ করব। তুমি মায়ের সাথে বিশ্রাম করো, যাও। হ্যাঁ রে রিয়া, তুই কত ভালো রে, আমার কত ভালোবাসিস। তোর মতো এমন ছোট্ট বোন পাইয়া নিজের অনেক ভাগ্যবতী মনে হয় রে। এই যে নে, বালতি নে। এরপর রিয়া পুকুর পাড়ে পানি আনতে চলে যায়। ও মা, আধা বেলা চলে গেল, এখনো মুখে কিছু নিলেন না। এই উঠানে মন খারাপ করে বসে আছেন, কিছু তো খাবেন মা। আমি কিভাবে খাবো বৌমা? আমার ছেলেদের এত কষ্টের টাকা চুরি হয়ে গেল, আমি কি জবাব দিব রে? আমি কি জবাব দিব? আমি মা হয়ে খেয়াল রাখতে পারলাম না রে, খেয়াল রাখতে পারলাম না। আমি আপনার কষ্টটা বুঝতাছি মা, আমারও খুব কষ্ট হচ্ছে। আমার স্বামীরও তো টাকা চুরি গেছে। কন মা, আপনাকে নিজের মা মনে করে একটা কথা বলি, আমার কেন জানি মনে হচ্ছে সব কিছুতেই রিয়ার হাত আছে। কারণ রিয়া তো গরিব পরিবারের লোক, গরিব পরিবারের মেয়ে। আমাদের টাকা চুরি করে দেখা গেল নিজের মাকেই দিয়েছে। কি বলছো বৌমা? রিয়া তো এইরকম মেয়ে না, রিয়ারে তো আমি চিনি। ও এমন কেন করবে? টাকা লাগলে তো আমাদের কাছে চাবে। না মা, না, কথায় আছে না, জাতের মেয়ে কালো ভালো। আপনারা তো জাতের মেয়ের সাথে ফরাদের বিয়ে দেননি। যাই হোক, আমার মনে হয় রিয়ার ঘরটা চেক করা একবার উচিত। রিয়া এখন পানি আনতে গেছে, কোনো সমস্যা হবে না। চলেন মা। ঠিক আছে, চলো দেখি কি হয়। এরপর সুমাইয়া ও তার শাশুড়ি রিয়ার ঘরের দিকে যেতে থাকে। গিয়ে তার শাশুড়ি দেখে রিয়ার ঘরে হারিয়ে যাওয়া সেই টাকা ও সোনা। যা দেখে সে অবাক। দেখছেন মা, বলছিলাম না, ওই যে দেখেন টাকা আর সোনা। হাই রে, কি খারাপ মাইয়া বিয়ে কইরে আনছেন গো মা। হ্যাঁ রে বৌমা, তুমি তো ঠিকই বলেছিলে। আমি ভুলছিলাম। আসুক আজকে, আসুক হতচ্ছাড়ি, আজকে বুঝাইবো ওকে চুরির মজা কাকে বলে। এদিক দিয়ে বেচারি রিয়া পানি ভরে ঘরে আসে। ও মা, মা, আপনি খাবার খেয়েছেন তো? ও আপা, মাকে খাইয়ে দিয়েছো তো তুমি? আমার ঘরে টাকা পয়সা চুরি করে আবার আমার উপরে সহানুভূতি দেখানো হচ্ছে, তাই না? হতচ্ছাড়ি মেয়ে, ছোট লোক, এই জন্যই ছোট লোকের সাথে আত্মীয়তা করতে হয় না। কোন সাহসে তুই চুরি করলি? ও আপা, মা এসব কি বলছে? মাকে একটু বুঝিয়ে বলো না আপা, আমি কিছু বুঝতে পারছি না। কে কি বুঝাবে? তুই তো এত খারাপ, আমরা আগে বুঝিনি। তোর টাকা লাগবে, তুই আমাদের কাছে বলতি, চুরি কেন করতে গেলি? কি ভেবেছিলি ধরা পড়বি না? ছি ছি রিয়া, ছি, লজ্জা লাগছে আমার। মুখ পুড়ি হতচ্ছাড়ি, তোর মতো চরচুন্নির আমার ছেলের বউ হিসেবে রাখবো না। বাড়ির থেকে বেরিয়ে যা, যা বললাম।
শয়তান কোথাকার, কত বড় খারাপ। ও মামা, আমি আপনার দুটো পায়ে ধরছি মা, আপনি আমার চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করবেন না মা। আমি চুরি করিনি, বিশ্বাস করুন মা। ও মা গো মা, গরিব হতে পারি মা, কিন্তু আমার মা কোনোদিন চুরির শিক্ষা দেননি মা। আমার বাড়ির থেকে বের করবেন না মা, আমি আপনার দুটো পায়ে ধরি। আমার মারা শুনলে মারা যাবে মা। ধুর ধুর, এত কষ্ট করে ফাঁদ পাতলাম, সব ফাঁদ আমার ব্যর্থ হলো। কান্নাকাটি করে আমার শাশুড়ির মনটাই গলিয়ে নিল শয়তানি। এবার আর ভুল করব না, তোরে তো আমি বের করেই ছাড়মু। এদিক দিয়ে রাজু ও ফরহাদ শহরের কাজকর্ম শেষ করে বাড়ির জন্য এত এত বাজার সদাই করে ফিরে আসে। ও মামা, আমরা ফিরে আসছি। শহরের কাজ খুব ভালো করে সমাধান হয়েছে। এই দেখো, কতগুলো বাজার নিয়ে আসছি। যা যা চাইছিলা সব নিয়ে আসছি। মজা করে রান্না করবা আর আমরা খাবো, বুঝেছো মা? আহ, কি ক্ষুধা লাগছে। মা, রিয়া কোথায়? রিয়াকে দেখছি না যে, ও কোথায় গেছে? হ্যাঁ গো মা। আর কোথায় থাকবে গো দেবর মশাই, আপনার বইয়ের যা কীর্তি। বৌমা থামো না, থামো। ওইগুলা তো আমাদের মধ্যে সমাধান হয়ে গেছে নাকি? এখন তোলার কি দরকার? এতদিন পর এসেছে ছেলেরা আর বাবারা, তোরা হাত মুখ ধুয়ে বস, তোদের খাবার খেতে দিব। যা যা, জলদি যা। বৌমায়েরা, তোমরা দেখেছো আমার ছেলেরা শহর থেকে কত কিছু এনেছে। এগুলো ঠিকঠাক করে রাখো আর দুপুরে রান্না শুরু করে দাও। হ্যাঁ মা, সব ঠিকঠাক করে রাইখা তাহলে দুপুরের জন্য মাছ ভুনা আর ডাল রান্না করে গিয়া। আপনি তো রাতেই বলে রাখছিলেন আমার মতে খাসির মাংস আর ডাল ভুনা করো, ওনারা অনেক দিন পরে এসেছে, খুশি হবেন। রিয়া ঠিকই বলেছে সুমাইয়া, ছেলেরা এতদিন পর এসেছে, খাসির মাংস কষা ঝাল ঝাল করে রান্না করো, বুঝেছো? এত কিছু বড় ছোট বইয়ের পক্ষ নেওয়া বন্ধ হয় না? শয়তানি বুড়ি, অপেক্ষা কর, দেখিস কেমন ঝামেলা বাদায়। রাতের আধারে চুপি চুপি সুমাইয়া রান্নাঘরের সমস্ত বাজার এনে তার ঘরে খাটের নিচেই লুকিয়ে রেখে দেয়। সুমাইয়া বৌমা, বাড়িতে আমার এক ছোট্টবেলার বান্ধবী আসবে, বুঝেছো? তাহলে আমার ছেলেরা এত এত বাজার এনেছে, সেখান থেকে ভালো মন্দ কিছু রান্না করো, বুঝেছো? যাও যাও, জলদি যাও। ঠিক আছে মা, আমি এখনই রান্না করছি। এরপর সুমাইয়া সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। মা মা, সর্বনাশ হয়ে গেছে, এদিকে আসেন মা। আরে কি হলো বৌমা, চিৎকার করছিস কেন রে? আরে বৌমা, কি হলো রে? সকালে বাঘ দেখলি নাকি? এমন করে ডাকছিস কেন সকাল সকাল? মা, রান্নাঘরে তো একটা বাজারও নাই, আমি কি রান্না করব বলেন দেখি মা। বাজার কোথায় গেল? এইসব কি হচ্ছে? আরে বাবারে, এখানে নেই তো অন্য কোথাও থাকতে পারে। রিয়া মা হয়তো রেখেছে কোথাও। এত চিৎকার কেন করছিস রে মা? ঘরের বাজার যদি রান্নাঘরে না থাকে তো আর কোথায় থাকবে? আমারে বলেন দেখি মা। রিয়া রিয়া, বাজার কোথায় রেখেছিস রে? ও মা, আপনি আমার ডাকছেন? কি হয়েছে মা, সমস্যা হয়েছে নাকি কোনো? আরে রিয়া বৌমা, বাজারগুলো কোথায়? গতকাল যে আমার ছেলেরা শহর থেকে বাজার আনলো, একটাও রান্নাঘরে নেই। তুই রেখেছিস নাকি কোথাও? না মা, গতকাল আমি আর বড় আপা মিলে রান্নাঘরে বাজারগুলো রেখেছিলাম। এরপর বাজারগুলো আমি আর ধরিনি মা। কেন মা? ওই যে মা, আবারও ন্যাকামো শুরু করছে। আর আমার উপর দোষ চাপাইতে চাচ্ছিস কেন? তুই এবারও বাজারগুলো কিছু করছিস, ঠিক যেমন টাকাগুলো চুরি ধরা পড়ছিলি। তুই এবার বাজারগুলোও চুরি করে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিস। ও আপা, এইসব তুমি কি বলছো গো আপা?
এই ঠিকই তো বলেছিস বৌমা, এভাবে তো ভেবে দেখিনি। হঠাৎ করে রান্নাঘর থেকে বাজার কোথায় চলে যাবে? এখনই ওর ঘরে চল সুমাইয়া, ওর ঘরটা আবার চেক করে দেখতে হবে। এরপর সবাই মিলে রিয়ার ঘরের দিকে এগুতে থাকে, কিন্তু এবার রিয়ার ঘরে কিছুই পাওয়া যায় না। দেখছেন, আমার ঘরে তো আপনারা কিছুই পান নাই। আমি আপনাদের বলেছি আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর না। কেন আপনারা আমাকে বারবার সন্দেহ করেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওই সব ন্যাকাকান্দা কেন্দ্রে লাভ নেই। তুই আসার আগে তো এই ঘরে কোনোদিনও ওই সব হয়নি। তুই আসার পর থেকে একটার পর একটা জিনিস গায়েব হয়ে যাচ্ছে। তুই এইসব করছিস, তুই এইসবের মূল। হ্যাঁ বড় বৌমা, একদম ঠিক বলেছে। এই সব তুই আসার পর থেকে হচ্ছে। আর তাছাড়া আগের বার ধরা খেয়েছিস, এবার কি আর ঘরের মধ্যে রাখবি? আগেই পাচার করে দিয়েছিস বাপের বাড়ি, তোর আর এ বাড়িতে রাখা যাবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ির থেকে। মুখ পুড়ি চুন্নি ফকিন্নির চোরের বংশ, এখন বের হয়ে যা হতচ্ছাড়ি। হ্যাঁ মা, জলদি জলদি ওরে বের করেন, আমাদের মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিতেছে। বড় বউয়ের চক্রান্তের শিকার হয়ে অবশেষে অসহায় রিয়া তার বাবার বাড়িতে চলে যায়। মা, আমাকে ওরা চোর বলে তাড়িয়ে দিল। বিশ্বাস করো মা, আমি চোর না মা। তারপর ওরা তাড়িয়ে দিল, আমি সংসার করতে পারলাম না মা। তুই কাঁদিস না রে মা, তুই কাঁদিস না। এই সব আমাদের কপালের দোষ। আমাদের মতো গরিব মানুষদের এই সমাজে কোনো দাম নেই। এতিম মেয়েদের শ্বশুর বাড়িতে কোনো দিন সুখী হয় না রে মা, কোনো দিন সুখী হয় না। রাতের বেলায় ফরহাদ তার বউয়ের ছবি দেখে এবং বলে, যে রিয়ারে আমি চিনি, যে রিয়ারে আমি ভালোবেসে বিয়ে করলাম, আমার সেই রিয়া চুরি করার মেয়ে না। এই নিষ্পাপ চেহারার পিছনে কোনো চোর লুকাইয়া থাকতে পারে না। থাকলে আমি বুঝতাম। আমার কেন জানি মনে হচ্ছে ভাই ভাবি মা সবারই কোথাও যেন একটা ভুল হচ্ছে। না 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 না, আমার ভাই ভাবির সাথে কথা বলতেই হবে। আমার রিয়ার ফিরাইয়া আনতেই হবে, যে করেই হোক। এরপর ফরহাদ তার বড় ভাই এবং ভাবির ঘরে আসে, কিন্তু ফরহাদ এসে দেখে তারা ঘুমাচ্ছে। হঠাৎ করেই খাটের নিচেই ফরহাদ দেখতে পায় খাটের নিচেই কি যেন একটা। সেটা দেখার জন্য ফরহাদ হাঁটু গেড়ে বসে যায় এবং ফরহাদ দেখতে পায় তাদের হারিয়ে যাওয়া বাজার। যা দেখে ফরহাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ভাই ভাবি জলদি ওঠো, তোমরা জলদি ওঠো ভাবি ভাই। ফরহাদের ডাক শুনে বড় ভাই ভাবি ঘুম থেকে উঠে যায় এবং তার মাও সেখানে এসে হাজির হয়। আরে তুমি তুমি এখানে কি করতেছো এত রাতে? কিছু লাগবে নাকি ফরহাদ, কও? ভাই ভাবি, তোমরা আমার বউয়ের যে বাজারের জন্য চোর সাব্যস্ত করে বাহির করে দিলে, সেই বাজার তোমাদের খাটের নিচেই কি করতেছে? আমি সেইটা জানতে চাই, আমাকে বলো দেখি। আরে এসব কি কি রে সুমাইয়া, সেই বাজার তোর খাটের নিচেই কেন? হ্যাঁ, আমি কিছু জানি না রে ভাই। আমি সারাদিন কাজকর্ম করে রাতে এসে ঘুমাই। খাটের নিচে কি থাকে না থাকে আমি কি করে বলবো ভাই? আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সি ভাবি সি, তোমার থেকে আমার এইরকম আশা ছিল না। আমার অবলা সুন্দরী বউকে ফাঁসাইয়া এইভাবে ঘর থেকে বাহির করে দিলে ভাবি। কি জন্য ভাবি? কি দোষ ছিল আমার বউয়ের?
হতচ্ছাড়ি মুখ পুড়ি, তোর কত বড় সাহস! আমাকে দিয়ে আমার এত সুন্দর ছেলের বউটাকে ঘর থেকে বের করে দিলি, মুখ পুড়ি! হা হা হা, আমি মুখ পুড়ি, আমি খারাপ, এই সব দোষ তো আমারই, তাই না? এতদিন ধরে এই সংসারের এত খেয়াল রাখতাছি, তোমাদের খাওয়াইতাছি, পড়াইতাছি, হঠাৎ করে ফকিন্নি ঘরের মেয়েটা 2 দিন ধরে ঘরে আসার পর থেকেই তোমাদের সবার মুখে মুখে তার সুনাম। পরের দিন ফরহাদ তার শ্বশুর বাড়িতে যায় এবং তার শাশুড়ির কাছে তার পরিবারের কৃতকর্মের কথা বলে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে আর তার বউকে আবারও ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে। অবশেষে দীর্ঘদিন পরে রিয়া তার স্বামীর সাথে শ্বশুরবাড়িতে রওনা দেয়। রিয়াকে দেখে তার শাশুড়ি বলতে থাকে, ওরে আমার সোনা বদন বৌমা রে, আমার তুই ক্ষমা করে দিস মা, তোর মা যে বড্ড বড় ভুল করে ফেলেছে এই বড় ডাইনিটার কথা শুনে। আর এই বড় বউ ডাইনিটাকে এই ঘরে আর জায়গা দিব না, এই ডাইনিটাকে এক্ষুনি ঘর থেকে বের করে দিব। শয়তান! হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এই রকম মানুষের এই ঘরে থাকার মানেই হয় না। তুমি এখনই এই ঘর থেকে বাইর হয়ে যাও বড় ভাবি, কোনো দরকার নেই তোমার এই ঘরে, অমানুষ একটা। তুমি থামো না, দয়া করে থামো মা। আপনার মুখের সামনে কোনোদিনও কিছু বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। বড় আপা যা করেছে নিশ্চয় ভুল করেছে, আমার সংসারটা ভেঙে যেতে পারতো, কিন্তু আমরাও আপার সঙ্গে বড় অন্যায় করছি। আমি আসার আগে এই আপাই সংসার সামলিয়েছে, হঠাৎ করে আমি আসার পর আপনারা সবাই আপার সুনাম করা বন্ধ করে দিয়েছেন, আপার ভুল ধরা শুরু করেছেন। সেই জন্যই আপার মনে ভয় ঢোকা শুরু হয়েছে। এই সংসার থেকে বড় আপার অধিকার আর সম্মান হারিয়ে যাওয়ার ভয়ে এই আপা এই সব কাজগুলো করেছে। এতে আপনারই ভুল ছিল মা, আপনার উচিত ছিল আমাদের দুজনেরই সমানভাবে প্রশংসা করা, তাহলে আপার মনে এই ভয় কাজ করতো না মা। হ্যাঁ রে ছোট, তোর এত বড় ক্ষতি করলাম, তোর সংসারটারে ভেঙে দিতে চাইলাম, এত অপমানিত করলাম, তারপরও তুই আজ আমারে এমনি করে আমার তুই ক্ষমা করে দে ছোট, আমার ভুল আমি বুঝতে পারছি। তুই ছোট হলেও তোর থেকে আমার অনেক কিছু শেখার আছে। আজকের পর থেকে তোর সাথে কোনোদিন হিংসা করব না।